গল্প বাঁধনহারা প্রেম পর্ব ৮ লেখিকা শান্তা মণি মায়াবতী। সময় এখন দুপুর গড়িয়ে বিকালের কাছাকাছি। রোদ শুভ্রের রুমেই বসে আছে, দুপুরের খাওয়া দাওয়া রুমেই করেছে। হেনা বেগম একবার এসে দেখে গেছে। সকালের ঘটনা এখনও মনে করলে ভয় সিটিয়ে যায়। শুভ্র হঠাৎ এমন পরিবর্তন, এইভাবে হুটহাট কাছে চলে আসা, সবকিছুই যেন রোদ শকে আছে। সকালে শুভ্রের এমন বেগতিক আচরণ ছন্ন ছাড়া স্পর্শ কোনোভাবেই সহ্য করতে পারছিল না। রোদের ছোট্ট মাথায় কোনোভাবেই এত চাপ নিতে পারেনি, তাই অতিরিক্ত ভয় সেন্সলেস হয়ে গেছে। শুভ্র যাওয়ার কিছুক্ষণ পর রোদের জ্ঞান ফিরে। হেনা বেগম তো কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলেছে। রোদের সকালের কথা এখনও মনে পড়লে অদ্ভুত শিহরণে পুরো শরীর কেঁপে ওঠে। তবে শুভ্র কাছে এলে রোদের শুভ্রের করা প্রতিটা আঘাতের কথা মনে পড়ে যায়। কোনোভাবেই সে শুভ্রকে কাছে টানতে পারে না। রোদ আস্তে করে শুভ্রের বেড থেকে উঠে দাঁড়ায়। এখন শরীর ঠিক আছে, তাই এখন উচিত নিজের রুমে চলে যাওয়া। রোদ আস্তে করে হেঁটে রুম থেকে বেরিয়ে আসে। শুভ্রের রুম থেকে বের হতে দেখে রিয়া রোদকে। কিছুদিন যাবৎ সে খেয়াল করছে শুভ্রের আচরণ ব্যবহার সবকিছু পাল্টে গেছে। মনে মনে রাগে ফুঁসে ওঠে রিয়া, যে করেই হোক শুভ্রের কাছ থেকে এই রোদকে দূরে সরাতেই হবে, সারা জীবনের জন্য। আর যে করেই হোক শুভ্রকে আমার চাই চাই, কথাগুলো বলে রিয়া নিচে চলে যায়। রোদ নিজের রুমে গিয়ে বেকনিতে দাঁড়ায়। এত ডিপ্রেশন, এত ঝামেলা সে আর নিতে পারছে না। নীলার সাথেও আজ অনেক দিন হয়ে গেল, দেখা হয় না। কালকে নাকি মামা বাড়ি থেকে আসবে। এইদিকে রুহি কিছুদিন যাবৎ খেয়াল করছে যে রোমান তাকে এড়িয়ে চলছে। কেন সেটা তার অজানা নয়, তবে মনে মনে কেন জানি রুহি রোমানের এইভাবে এড়িয়ে যাওয়া মেনে নিতে পারছে না। রুহি ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে আর আচার খাচ্ছে। রুহি তাচ্ছিল্য হেসে বলে ওঠে, রুহি, সব পুরুষ সৌন্দর্য পূজারী, এখন হয়তো তার মোহ কেটে গেছে, তাই এড়িয়ে যাচ্ছে। জানি তো আমি, সব পুরুষ দিন শেষে রূপটাই খোঁজে। কথাগুলো বলতে বলতে রুহি চোখের কোণে পানি চলে আসে। আসলেই মেয়ের রূপ না থাকলে কিছুই না, এই সমাজ সবার আগে রূপটাই দেখে, গুণের কোনো দাম নেই। বুক ফেটে দীর্ঘ শ্বাস ফেলে রুহি মনে মনে বলে ওঠে, রুহি, মন থেকে বের করে ফেল রুহি, ওই লোকের কথা, তুই কখনোই তার যোগ্য হতে পারিস না। ছাদের এক অপর প্রান্তে দাঁড়ানো রোমান লুকিয়ে লুকিয়ে তার বোকা নারীকে দেখছে। কিছু কথা তার কানে এসেছে। কষ্ট তারও হচ্ছে রুহিকে এইভাবে এড়িয়ে চলতে, কিন্তু সাময়িক একটু কষ্ট সহ্য করলে, যদি তার প্রিয় মানুষটাকে সারা জীবন জন্য পেয়ে যায়, তাহলে এই কষ্ট সে সহ্য করবে। তবে রুহি যতদিন নিজ থেকে তার কাছে না আসবে ততদিন এইভাবে এড়িয়ে চলবে, দূরে থাকবে। যতই কষ্ট হোক নিজের মনের অনুভূতি সে দমিয়ে রাখবে। কথাগুলো মনে মনে বলেই ছাদ থেকে সরে যায় রোমান। রুহি কেন জানি মনে হলো পিছনে কেউ আছে। পিছন ফিরে তাকাইতে দেখে কেউ নেই। পাশে থাকা ফোন হাতে নিয়ে দেখে কয়টা বাজে, বিকাল, ভোর 4টা কাছাকাছি। রুহি আচারের বোয়াম রেখে ছাদ থেকে ধীর পায়ে নেমে আসে। নিলয়ের পুরো বাড়ি ঢোল পিটিয়ে সবাইকে জানানো শেষ যে তার শুভ্র ভাই বিড়াল মারছে। নিলয়ের কথার আগামাথা কেউ বুঝতে পারছে না। রুহি সারাদিনে রোদের কাছে যায়নি। সকালে কি হয়েছে তাও তার অজানা, দৌড়ে রোদের রুমে যায়। রোদ বেকনিতে বসে উপন্যাস বই পড়ছে। রুহি রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে। রোদ মুচকি হাসে। রুহি গিয়ে রোদের সামনে থাকা চেয়ার টেনে বসে পড়ে হাসি হাসি মুখ নিয়ে জিজ্ঞেস করে, রুহি, ভাবিজি কি শুনছি গো, কিসের বিড়াল মারার কথা বলছে নিলয় ভাইয়া? রোদ রুহির এমন কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলে। রুহি জোরে শব্দ করে হেসে দেয়। রুহি পুনরায় বলে ওঠে, রুহি, লজ্জা পেতে হবে না ভাবি, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ডও, তাই ননদি মনে না করে বন্ধু মনে করে বলো। রোদ মাথা তুলে তাকায় রুহির দিকে, আস্তে করে বলে ওঠে, রোদ, সে রকম কিছু না রুহি। রুহি, আচ্ছা একটা কথা বলো তো, তোমার সাথে ভাইয়ার সবকিছু কি ঠিকঠাক হয়েছে? রোদ, তেমন কিছুই না। রোদ এইটুকু বলে চুপ হয়ে যায়। রুহি রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, রুহি, বন্ধু মনে করে বলো আমায়,
সবকিছু। রোদ মাথা নিচু করে আছে, আস্তে আস্তে সবকিছু খুলে বলে, অ্যাক্সিডেন্ট পর থেকে শুভ্রের এমন পরিবর্তন, হুট করে বদলে যাওয়া। সবকিছু রুহি মনোযোগ দিয়ে শুনে, আসলে সেদিন হসপিটালে শুভ্র ভাইয়ার পাগলামো সে দেখছিল। রুহি রোদের দিকে তাকিয়ে বলে উঠে, রুহি, তুমি কি সবকিছু ভুলে ভাইয়া মেনে নিয়েছ? রোদ চুপ করে আছে, কোনো কথা বলছে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রোদের চুপ করে থাকায় সবকিছু বুঝে যায়। রুহি রোদের কাছে গিয়ে হাতে হাত রেখে বলে উঠে, রুহি, আমার চোখের দিকে তাকা। রোদ আস্তে করে রুহির দিকে তাকায়। রুহি রোদের চোখে পানি মুছে দিয়ে শক্ত কণ্ঠে বলে উঠে, রুহি, চোখের পানি অনেক মূল্যবান। যেখানে সেখানে চোখের পানি ফেলবি না। আর একটা কথা মন দিয়ে শোন, শুভ্র ভাইয়া যতই আমার আপন ভাই হোক, সে তোর সাথে অন্যায় করেছে প্রতিনিয়ত, তাই এত সহজে তাকে মাফ করিস না। সে যে আমার ভাই বলে সবকিছুতে পার পেয়ে যাবে, এটা মোটেও না। রুহি একটু থেমে পুনরায় আবার বলে উঠে, রুহি, পুরুষ মানুষ সহজে কোনো জিনিস পেয়ে গেলে তার কদর করে না। শুভ্র ভাই তোকে যে কষ্ট দিয়েছে ভুল বুঝে, সে যদি সেই সমান কষ্ট অনুভব না করে, তাহলে আবার তোকে অন্যের কথা শুনে ভুল বুঝবে, আঘাত করবে। তাই বলছি, নিজেকে সব কিছুতে দুর্বল করিস না, শক্ত কর নিজেকে, আর যতটা সম্ভব ভাইয়া এড়িয়ে চল। আমি জানি তুই ভাইয়াকে অনেক ভালোবাসিস, কিন্তু এখন সময়টা ভালোবাসা দেখানোর না। আবেগ ধুয়ে ফেল, বিবেক দিয়ে কাজ কর। রোদ রুহির কথায় মাথা নাড়ায়। রুহি রোদকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে উঠে, রুহি, ভাইয়াকে একটা শাস্তি দেওয়া দরকার, বুঝছিস? আমার মিষ্টি একটা ভাবিকে কষ্ট দিচ্ছে, তাকে তো তার শাস্তি পেতে হবে। রুহি রোদের কানে কানে কিছু একটা বলে রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। রোদ রুহির বলা প্রতিটা কথা ভাবে, আসলে রুহি তো কোনো ভুল কথা বলেনি। সহজে কাউকে পেয়ে গেলে তার মূল্য কেউ দেই না। রোদ বসা থেকে উঠে বাসার পাশে আজান ধ্বনি ভেসে আসছে। রোদ মাথার কাপড়টা ঠিকঠাক মতো দেয়। আজান শেষ হলে ওয়াশরুম যায়, অজু করে নামাজ পড়তে। মাগরিবের নামাজ শেষ করে বিছানার উপর বসে, চারদিক অন্ধকার হয়ে আসছে। সারাদিনে আর শুভ্রের দেখা পায়নি। রোদ রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে আসে। রোদ কিচেনে পা বাড়ায়। কিচেনে মীরা বেগম ছিলেন। রোদকে দেখে হাতের কাজ রেখেই কিচেন থেকে বেরিয়ে যায়। রোদ পিছন ফিরে তাকায়, মীরা বেগম চলে যাচ্ছেন, চোখে আটকে আছে পানি। কোনো রকম নিজেকে সামলায় রোদ। রোদ আর কিচেনে থাকে না, সেও বেরিয়ে আসে। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি দিকে যেতে নিবে, এমন সময় কারো ডাকে পিছন ফিরে তাকায়। অয়ন দাঁড়িয়ে আছে। অয়নের মুখে মৃদ হাসি। অয়ন রোদ অনুরোধ স্বরে বলে ওঠে, অয়ন, রোদ আমাকে এক গ্লাস পানি দিবে, খুব তৃষ্ণা পেয়েছে। রোদ অয়নকে এড়িয়ে যেতে চাইলেও অয়ন পানি চাওয়াতে কিচেনে যায়। আশেপাশে কোনো সার্ভেন্ট নেই যে তাদের বলবে। দ্রুত পায়ে কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে অয়নকে দেয়। কিছুদিন ধরে অয়নকে সেরকম বাড়িতে দেখা যায়নি। একবার শুনেছিল কোন কাজে নাকি সিলেট গেছে, তারপর আর কোনো কিছু জানে না, আর কারো কাছে জিজ্ঞেস করেনি। রোদ পানি দিয়ে চলে যেতে নিবে, এমন সময় অয়ন বলে উঠে, অয়ন, রোদ কেমন আছো তুমি? রোদ পিছন ফিরে তাকায়, আস্তে করে বলে উঠে, রোদ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। রোদ কথা শেষ করে আর দাঁড়ায় না। অয়নের এমন ঘোর লাগানো দৃষ্টি তাকে অস্থিতে ফেলে। সে এতটাও অবুঝ না যে এই দৃষ্টি মানে বুঝবে না। মেয়ে মানুষ ছেলেদের চোখের দৃষ্টি দেখলে বলে দিতে পারে সে কেমন। রোদকে এইভাবে এড়িয়ে যেতে দেখে দীর্ঘশ্বাস ফেলে অয়ন। অয়ন মনে মনে বলে উঠে, অয়ন, মন যারে চায়
ভাগ্য তারে পায় না। মানুষটাকে ভালোবাসি, তবে তাকে ছুঁয়ে দেখা তার কাছে যাওয়ার অধিকার আমার নেই। কেউ পেয়ে অবহেলা করে, আর কেউ 1000 বার চেয়েও পায় না। অয়ন সোফা থেকে উঠে সিঁড়ি দিয়ে নিজের রুমে হাঁটা দেয়। নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে। রাত সকাল 9টা কি সকাল 9:30। রোদ এশার নামাজ শেষ করে বিছানার উপর বসে আছে। ভীষণ মনে পড়ছে তার মাম্মিকে। মাম্মির ছবি বুকের সাথে চেপে ধরে আছে। হঠাৎ কারো হাসির শব্দে সামনে তাকায়। রিয়া রোদের দিকে তাকিয়ে হাসছে। রোদ চোখ সরিয়ে চোখের পানি মুছে ছবিটা ঠিক স্থানে রেখে বিছানার উপর বসে রিয়া রুমের ভিতরে ঢুকে রোদকে বলে ওঠে, রিয়া, রূপ দেখিয়ে তো ভালোই শুভ্রকে বশ করেছিস। রোদ ভ্রু কুঁচকে তাকায় রিয়ার দিকে। রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, রিয়া, যতই ছল চাদরি করিস, শুভ্রকে আমি আমার করবই। তোর ওই রূপের জালে বেশি দিন বেঁধে রাখতে পারবি না। রোদ রিয়ার কথা শুনে হাসে। রোদকে হাসতে দেখে রাগটা যেন আরও বেড়ে যায়। রেগে গিয়ে বিছানা থেকে রোদের হাত টেনে ধরে দাঁড় করাই। রিয়া, তোকে আমি আজকে মেরাই ফেলব, তোর জন্যই শুভ্র আমার থেকে দূরে সরে গেছে। কথাগুলো বলেই রোদকে থাপ্পড় মারতে নেয়। রোদ হাত ধরে ফেলে রিয়ার হাত মোচড় দিয়ে ধরে। রিয়া ব্যথায় আহহ বলে চিৎকার করে উঠে। রোদ রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, রোদ, হাত অনেক বড় হয়ে গেছে, কথায় কথায় গায়ে হাত তুলতে আসিস। বয়সে বড় বলে এতক্ষণ সম্মান দিয়ে চুপ থেকেছি। আর কি যেন বললি? আমি শুভ্র ভাইকে আমার রূপ দেখিয়ে ফাঁসিয়েছি। আমি আমার স্বামী রূপ দিয়ে, না হয় যা ইচ্ছে হবে তা দিয়ে ফাঁসাবো, তাতে তোর কি? হ্যাঁ, তোর মতো তো বিবাহিত বেডা পিছনে পড়ে থাকিনি। তোর তো লজ্জা শরম কিছুই নেই, একটা বিবাহিত পুরুষের পিছনে পড়ে আছিস। হ্যাঁ। রিয়া নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠে, রিয়া, আমি শুভ্রকে আমার করে ছাড়বই। রোদ হেসে দেয়, তারপর বলে উঠে, রোদ, ওটা আমার খাওয়া মা, সেইটার দিকে কেন তোর নজর পড়ল? হ্যাঁ। রোদ রিয়াকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে হেসে বলে উঠে, রোদ, তোর মতো নোংরা মেয়ের দিকে শুভ্র চৌধুরী কখনোই হাত বাড়াবে না। এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর দিবা স্বপ্ন দেখা বাদ দে, যা আমার রুম থেকে। রোদ রেগে বেকনিতে চলে যায়। রিয়া রাগে দুঃখ রুম থেকে বেরিয়ে যায়। রোদের সব কিছু যেন অসহ্য লাগছে। সে যতই চুপ থাকে, মানুষ তাকে ততই আঘাত করে। রাত 11টা। রোদ রাতের খাবার খেয়ে রুমে চলে আসে। হাসি বেগম খাবার টেবিলে রাগী চোখে তাকিয়েছিল রোদের দিকে, কিন্তু আরাফ চৌধুরী থাকাতে কিছু বলেনি। রোদ হাসি বেগমকে সে রকম পাত্তা দেয় না। খাবার খেয়ে তাড়াতাড়ি রুমে চলে আসে। এখন রুমের বেকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। রুমে ভালো লাগছে না বলে ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসে। অনেক দিন হয়ে গেল ছাদে আসেনি। রাত 12টার কাছাকাছি শুভ্র রোমান কিছুক্ষণ আগেই বাড়ি আসে। শুভ্র গোসল করে বের হয়ে ধূসর রঙের গেঞ্জি সাথে ট্রাউজার গায়ে, মাথার চুলগুলো ভেজা। রুমে ঢুকে বউকে খুঁজে, কিন্তু সে ভালো করেই জানে যে তার বউ তো আর তার রুমে থাকার মানুষ নয়। সুযোগ পেলেই পাখির মতো উড়াল দেয়। শুভ্র রুম থেকে বেরিয়ে রোদের রুমে যায়। হেনা বেগমের রুমে গিয়ে দরজা খুলে তাকায়, এখানেও তার বউ নেই। পুরো বাড়ি খুঁজে কোথাও তার বউ নেই। কপালে চিন্তার ছাপ, এত রাতে বউ কই গেল? কিছু একটা ভেবে মুচকি হাসে, দৌড়ে রুমে চলে যায়। হাতে একটা প্যাকেট নিয়ে দ্রুত পায়ে ছাদে উঠে। রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্র রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে। রোদ হঠাৎ হকচকিয়ে উঠে। শুভ্র আস্তে করে বলে উঠে, শুভ্র, শান্ত হও বউ, আমি তোমার একমাত্র জামাই, এভাবে ছোটাছুটি করো না। শান্ত হয়ে থাকো তো একটু। রোদ শুভ্রের কথা শুনে ছোটাছুটি আরও বেড়ে যায়। শুভ্র বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। শুভ্র, সমস্যা কি তোর? লাফালাফি করছিস কেন? চুপচাপ ধারা। রোদ শক্ত কণ্ঠে বলে উঠে, রোদ, ছাড়ুন বলছি। শুভ্র, ছাড়ব না। কি করবি? রোদ, অসহ্য লাগছে, ছাড়ুন। শুভ্র, তোর যেমন লাগার লাগুক, আমার ভালোই লাগছে। রোদ শুভ্রের হাতে জোরে কামড় বসিয়ে দেয়। শুভ্র কোনো শব্দ করে না। শুভ্রকে না ছাড়তে দেখে রোদ শুভ্রের হাত থেকে মুখ সরিয়ে নেয়।
শুভ্র হাতের দিকে এক নজর তাকিয়ে আর এক হাত দিয়ে রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে ওঠে, শুভ্র, এত রাতে কি বউয়ের কামড়াকামড়ি করতে ইচ্ছে করছে নাকি? ইচ্ছে করলে চলো রুমে যাই। রোদ শুভ্রের কথা শুনে জোরে জোরে শ্বাস ফেলে আস্তে করে বলে, রোদ, শুভ্র ভাই। রোদের এমন করুণ কণ্ঠে শুভ্রের পুরো শরীর কেঁপে ওঠে, আস্তে করে বলে ওঠে, শুভ্র, হুম বল। রোদ, কেন এমন করছেন? প্লিজ এই রকম করবে না। শুভ্র রোদের গলায় মুখ দিয়ে আস্তে করে বলে ওঠে, শুভ্র, কি করছি আমি? রোদ, আমার থেকে দয়া করে দূরে থাকুন প্লিজ। আমাকে আপনি কিছু দিন সময় দিন, তারপর আমি অনেক দূরে চলে যাব। প্লিজ এই কয়দিন আমার থেকে দূরে থাকবেন প্লিজ, তারপর কোনোদিন আপনার সামনে আসব না। রোদের মুখে চলে যাবে কথা শুনে রাগ উঠে যায়। শক্ত করে রোদের পেট চেপে ধরে। রোদ ব্যথায় আহহ শব্দ করে উঠে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলে, শুভ্র, খুব শখ হয়েছে আমার থেকে দূরে চলে যাওয়ার। রোদ, হুম, আপনার কাছে থাকতে চাই না। শুভ্র রাগে রোদকে সামনে ঘুরিয়ে শক্ত করে গলা চেপে ধরে, রাগে রি রি করতে করতে বলে ওঠে, শুভ্র, আমার থেকে দূরে যাওয়ার কথা চিন্তা করলে এইখানে জিন্দা কবর দিব। রোদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, এমনভাবে গলা চেপে ধরেছে, শ্বাস নিতে পারছে না। শুভ্র রোদের গলা ছেড়ে দেয়। রোদ গলা ধরে জোরে জোরে কাশতে থাকে, শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, রোদ, আপনার মতো একজন নিষ্ঠুর মনে মানুষ শুধু কষ্ট দিতেই পারে, কখনো ভালোবাসতে পারে না। আর যেখানে ভালোবাসা নেই, সেখানে আমি থাকতে চাই না। কারো ঘৃণা নিয়ে বাঁচতে চাই না। শুভ্র রোদের কাছে এসে রোদকে নিজের সাথে চেপে ধরে, রাগী চোখে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, আমি তোকে ঘৃণা করি, আর এই ঘৃণা নিয়ে তোকে সারা জীবন বাঁচতে হবে, আর আমার সাথে তোকে থাকতে হবে। আমি ছাড়া অন্য কারো কাছে যাওয়ার কথা মাথায় আনলে সেইখানে তোকে জিন্দা কবর দিব, মনে রাখিস। রোদ কাঁদতে কাঁদতে বলে ওঠে, রোদ, আমি থাকতে চাই না, আপনার সাথে চাই না থাকতে। শুভ্র রাগে রোদকে ছেড়ে নিজের চুল চেপে ধরে, কোনোভাবে রাগ কন্ট্রোল করতে পারছে না। এই মেয়ে উল্টো পাল্টা কথা বলে রাগটা আরও বাড়িয়ে দিচ্ছে। শুভ্র রোদের দিকে তাকায়। রোদ আবার কিছু একটা বলতে নিবে, তখনই রোদকে এক হাত ধরে কোমর পেঁচিয়ে নিজের সামনে আনে। শুভ্রের চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, রোদ এখনও ফুপিয়ে কেঁদে যাচ্ছে। শুভ্র রোদের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। রোদ হাত দিয়ে ধাক্কা দিয়ে থাকে, শুভ্র রোদের হাত এক হাত দিয়ে চেপে ধরে। প্রায় 10 মিনিট পার হয়ে যায়, শুভ্রের ছাড়ার কোনো নামই নেই। রোদের হাত পা নেতিয়ে আসে। শুভ্র রোদকে ছেড়ে দেয়। রোদ শরীর ভর সব ছেড়ে দেয় শুভ্রের গায়ে। শুভ্রের বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। শুভ্র রোদের মাথা তুলে নিজের দিকে দাঁড়িয়ে বলে ওঠে, শুভ্র, আমাকে উস্কানি দিস না। তুই ছোট বলে যে তোকে ছেড়ে দিব, এটা কখনো মাথায় আনিস না। আমি আমার অধিকার ভালো করেই বুঝে নিতে জানি। আমার কাছ থেকে তুই কিন্তু ছাড় পাবি না। রোদ কথাগুলো বলে শুভ্র শব্দ করে রোদের কপালে চুমু খায়। রাত প্রায় রাত 1টার কাছাকাছি। রোদ এখনও শুভ্রের শরীরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, হুঁসে আছে, কিন্তু পুরো শরীর নেতিয়ে আছে। শরীরে কোনো শক্তি পাচ্ছে না। শুভ্র রোদকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। রোদ যতই চেষ্টা করছে শুভ্রের কাছ থেকে দূরে রাখতে, ততই যেন বারবার দুর্বল হয়ে পড়ছে। এত নিষ্ঠুর কঠোর মনে মানুষকে কেন ভালোবাসল? রোদ নড়েচড়ে উঠে শুভ্রের কাছ থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু শুভ্র আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। রোদের ছোটাছুটি থেমে যায়, আগের ন্যায় পড়ে থাকে শুভ্রের বুকে। ডুকরে কেঁদে উঠে রোদ। রোদ এইভাবে কাঁদতে দেখে শুভ্রের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। মুখে কিছু বলতে পারে না, আরও শক্ত করে জড়িয়ে ধরে রোদকে। রোদ কাঁদতে কাঁদতে শুভ্রের পিছনের গেঞ্জি খামচে ধরে, কান্না ভেজা কণ্ঠে রোদ বলে ওঠে, রোদ, আপনি খুব খারাপ শুভ্র ভাই, খুব খারাপ। আপনি যে আঘাত আমাকে করেছেন, তার জন্য আমি আপনাকে কখনোই মাফ করব না। আপনি জোর করে নিজের কাছে আমাকে রাখতে পারবেন, কিন্তু আপনি কখনোই রোদকে নিজের করে পাবেন না, কখনোই না। বড্ড অভিমানে কণ্ঠে কথাগুলো বলে উঠে রোদ, পুনরায় আবার ফুপিয়ে কেঁদে ওঠে।
শুভ্রের বুকের ভিতর চিনচিন করে ব্যথা শুরু হয়। শুভ্র রোদকে নিজের বুক থেকে তুলে দুই গালে হাত রেখে রোদের কপালে কপাল ঠেকিয়ে জোরে শ্বাস ফেলে। রোদের সর্ব অঙ্গ কেঁপে ওঠে। শুভ্রের দৃষ্টি স্থির রোদের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, আমার তোকে মাফ করতে হবে না। তুই যে রকম আছিস সেরকম থাক, তবে হ্যাঁ, আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনিস না। ভুলেও আমার কথার অবাধ্য হোস না, তাহলে তার বিপরীত তোকে ভয়ঙ্কর কিছু মুখোমুখি হতে হবে। কথাটা মাথায় রাখিস। আর আমি তোকে ভালোবাসি না, ঘৃণা করি, আর তোকে এই ঘৃণা নিয়েই সারাজীবন আমার সাথে কাটাতে হবে, মাথায় ঢুকিয়ে নে। শুভ্রের মুখে ভালোবাসি না কথাটা শুনে ঠোঁট কেঁপে কান্না আসে রোদের, ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানো বৃথা চেষ্টা করে। আচ্ছা, যে মানুষটা আমাকে ভালোবাসে না তার পিছনে কেন সে পড়ে থাকবে? সে শুভ্রের কাছে থাকবে না, কোনো মতেই থাকবে না সে। রোদ কথাগুলো মনে মনে বলে। শুভ্র হুট করে রোদকে কোলে নিয়ে হাঁটা দেয়। আকস্মিক এমন হওয়াতে রোদ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শুভ্র রোদকে ভয় দেখাতে হাতের বাঁধন একটু হালকা করে। রোদ ভয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরে। রোদকে গলা জড়িয়ে ধরতে দেখে শুভ্র মুচকি হাসে হাঁটা দেয় নিচে নিজের রুমে উদ্দেশ্য। রোদকে রুমে এনে বেডে শুয়ে দিয়ে বলে ওঠে, শুভ্র, এইখানে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়। এখান থেকে এক পা নড়লে ঠ্যাং ভেঙে বসিয়ে রাখব, মনে রাখিস। রোদ শুভ্রের শান্ত কণ্ঠে ধমকে ভয় তাড়াতাড়ি চোখ বুঝে। শুভ্র রোদের দিকে এক নজর তাকিয়ে ছাদে রাখা প্যাকেট আনতে যায়। অনেক বড় একটা ডেইরি মিল্ক চকলেট। শুভ্র রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেডের কাছে যায়। রোদ গভীর ঘুমে আচ্ছন্ন। শুভ্র আস্তে করে রোদের হাত ধরে বেডের পাশে বসে পড়ে শুভ্রের দৃষ্টি স্থির এক ধ্যানে তার ছোট ফুলকে দেখছে। কতটাই না নিষ্পাপ তার ছোট ফুল। আর সে কিনা তার ছোট পরীটাকে এতদিন এইভাবে আঘাত করেছিল। শুভ্রের চোখ দুটো অসম্ভব লাল। ছেলে না হলে, মেয়ে হলে এতক্ষণে বাচ্চাদের মতো কেঁদে দিত। এত শক্ত মনের মানুষের দুর্বল জায়গা আছে ভাবলে হাসি পায় শুভ্রের। হ্যাঁ, তার দুর্বলতা আছে, আর এই তার সবথেকে দুর্বলতা। তার সামনে কত শান্তির ঘুম ঘুমাচ্ছে। আচ্ছা, তার ছোট ফুল কি জানে তার যন্ত্রণায় একজনে কত রাত নির্ঘুম কেটেছে। শুভ্র রোদের হাতে আলতো চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে যায়। অনেক কাজ বাকি, তাকে তার মা বাবা রোদের প্রতি হওয়া প্রতিটা অন্যায়ের শোধ নিতে হবে। খুঁজে বের করতে হবে কারা আছে এত বড় ষড়যন্ত্র পিছনে। সকাল সকাল 7টা ফজরের নামাজ পড়ে নিজের রুমে বসে আছে রোদ। ফজরে আজান ধ্বনি কানে আসতেই ঘুম ভেঙে যায় রোদের। আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠে। বেডে নিজেকে একা শুয়ে থাকতে দেখে আশেপাশে চোখ ভুলায় মনে মনে বলে ওঠে, উনি শুভ্র কি তাহলে সারারাত রুমে আসেনি? রোদ বেড থেকে উঠে দাঁড়ায়, ওয়াশরুম থেকে অজু করে বের হয়ে দরজা খুলে হাঁটা দেয় নিজের রুমে। নামাজ পড়ে তখন থেকে বিছানার উপর বসে আছে। কিছুক্ষণ আগে নীলা ফোন করেছিল, কালকে রাতে নাকি এসেছে, আজকে কলেজ যাবে, তাই রোদকে রেডি হয়ে আসতে বলল, সাথে রুহিকে নিয়েও। রোদ নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যায়। বাড়ির সবাই নাস্তা করছে। এখন সকাল সকাল 8টা কি সকাল 8:30 হবে। রোদ সকালের নাস্তা করে রুহিকে কলেজের জন্য রেডি হতে বলে উপরে চলে আসে। রুহি খাবার টেবিল খাচ্ছে আর রোমানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। রোমান সবকিছু দেখেও না দেখার বান করে নিচের দিকে তাকিয়ে খেতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে খাবার খাওয়া ছাড়া আশেপাশে তার কোনো নজর নেই। রুহি অর্ধেক খাবার খেয়ে খাবার টেবিল থেকে উঠে পড়ে। রুহি রোদ রেডি হয়ে কলেজের জন্য বাড়ি থেকে বের হয় হেনা বেগমকে বলে। বাড়ির বাহিরে রাস্তায় এসে দাঁড়ায় রুহি। রোদ রিকশা ডেকে উঠে পড়ে রিকশায়। সামনে নীলার বাসা। নীলা পথ থেকে তুলে নিবে। রোদ আশেপাশে তাকিয়ে দেখছে রুহি নিজের ফোনে কি যেন করছে খুব মনোযোগ দিয়ে। পথ থেকে নীলাকে রিকশা তুলে এত দিন পর প্রাণপ্রিয় বন্ধুকে দেখে সব দুঃখ যেন এক নিমিষেই ভুলে যায়। 3 জন এক রিকশায় বসে চিকন হওয়ার সুবিধায় সেরকম সমস্যা হয় না। রিকশা এসে থামে কলেজ গেটে। 3 জনে রিকশা থেকে নেমে কলেজের ভিতরে যায়। দুপুর 12টা, বাহিরে সূর্যের তাপ প্রখর।
ফেপসা গরমে হাঁসফাঁস করছে রোদ। রুহি নীলা প্রচণ্ড খুশি, কলেজ থেকে সবাইকে ট্যুরে রাঙা মাটি নিয়ে যাবে। রোদ এই সব ট্যুর নিয়ে কোনো আগ্রহ নেই। সে আনমনে রাস্তা পাশ দিয়ে হাঁটছে। রুহির চিন্তা হচ্ছে তার ভাইয়া কি যেতে দিবে, রোদ আর তাকে এত দূরে একা একা। শুভ্রের কথা মাথায় আসতে মুখ চুপসে যায় রুহির। ভাইয়াকে কিভাবে রাজি করাবে সেই চিন্তায় মাথা ধরে যাচ্ছে। তিনজন রিকশা নিয়ে বাড়ি চলে আসে। বিকাল রাত 3:05 রোদ নিজের রুমে বসে আছে। কলেজ থেকে এসে খাবার খাওয়ার জন্য একবার রুম থেকে বের হয়েছিল, তারপর আর রুম থেকে বের হয়নি। হেনা বেগম ট্যুরে যাওয়ার কথা শুনে সাথে সাথে না করে দিছে, কোনোভাবেই তার নাতনিদের এত দূরে একা পাঠাবে না। রুহি অনেক বুঝিয়েছে, কিন্তু কোনোভাবেই হেনা বেগম রাজি নয়। তার জন্য দুপুর থেকে রুহি না খেয়ে নিজের রুমে দরজা আটকে বসে আছে। তার জেদ একটাই, সে আর রোদ ট্যুরে যাবে মানে যাবেই। রোদ সকাল থেকে শুভ্রকে কোথাও দেখেনি। হয়তো কোনো কাজে আটকে আছে। তার মতো এত বড় নামকরা বিজনেসম্যানের তো বাড়িতে বসে থাকা কাজ নয়। গালে হাত দিয়ে এই সব কিছুই ভাবতেছিল রোদ। এমন সময় নীলা দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, নীলা, তা মহারানী কি এত ভাবছে গালে হাত দিয়ে? হুম। রোদ রুহিকে দেখে গাল থেকে হাত সরিয়ে মুচকি হাসে। নীলাও হেসে রুমে ঢুকে রোদের বেডের পাশে বসে পড়ে। এমন সময় রুহি রোদের রুমে এসে পড়ে। মুখ তার হাসি নেই, মনে হচ্ছে আমাবর্ষা অন্ধকারে ডেকে আছে। রোদ রুহির দিকে তাকি তপ্ত নিঃশ্বাস ফেলে। রুহিকে হাতে ইশারায় নিজের কাছে ডাকে। রুহি এখনো কিছু খায়নি, আসলে যতক্ষণে তাদের ট্যুরে যেতে না দিবে তখনে সে কিছুই মুখে দিবে না। এই রুহিটাও হয়েছে বড্ড জেদি। নীলা রোদ রুহি উদ্দেশ্য করে বলে, নীলা, তোদের কি ট্যুরে যেতে দিবে? রাজি হয়েছে। রোদ রুহির দিকে তাকিয়ে দুপুরে ঘটে যাওয়া সব কিছু বলে, এটাও বলে রুহি এখনো কিছু খায়নি। নীলা চোখ মুখ ছোট ছোট করে বলে, নীলা, তোদের না যেতে দিলে আমাকে যেতে দিবে না কোনো মতেই? নীলা একটু থেমে আবার বলে উঠে, নীলা, এত সহজে হার মেলে নিলে তো চলবে না। তার আগে খেয়ে গায়ে শক্তি সঞ্চয় করে তারপর সবাই রাজি করাতে হবে। নীলা রোদ রুহি বুঝিয়ে খাবার খাওয়াই, যে করেই হোক বাসা থেকে অনুমতি নিবে এবং তারা ট্যুরে যাবে। রুহিও খাবার খেয়ে নেয়। রুহি খাওয়া শেষ হতেই তিনজন মিলে চলে যায়। হেনা বেগমের রুমে অনেক বুঝায়, কিন্তু হেনা বেগম নাছোড় বান্দা, রোদ বলাতে মতো দেয়। তবে শুভ্রের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে বলছে। শুভ্র যদি যেতে দেয় তো তারা যেন যায়, তা কোনো আপত্তি নেই। সবাই হেনা বেগমের কথায় চুপ হয়ে যায়। হেনা বেগম আর কথা বাড়ায় না। রোদ রুহি নীলা রুম থেকে বেরিয়ে যায়। এখন সবার চিন্তা হচ্ছে শুভ্রের কাছ থেকে অনুমতি কে নিবে। রাত সকাল 11টা কাছাকাছি শুভ্র রাত সকাল 10টা বাড়িতে আসে। রোদ রুহি নীলা সবাই একসাথে আছে, নীলাও বাড়িতে যায়নি। এখন তাদের চিন্তা হচ্ছে যে শুভ্রকে রাজি করাবে কে। রুহি শুভ্রের কাছে গিয়েছিল ট্যুরে যাওয়ার কথা বলতে, ধমক দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে বলে। রুহি মুখ ভার করে শুভ্রের রুম থেকে বেরিয়ে আছে। সেই বেশ কিছুক্ষণ ধরে রুহি মাথায় হাত দিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে। কি করে তার ভাইয়াকে রাজি করানো যায়। 2 দিন মাত্র বাকি আছে, এর মধ্যে তার ভাইকে যে করে হোক রাজি করাতে হবেই। রুহি কিছু একটা ভেবে হেসে উঠে। রোদের দিকে তাকিয়ে বলে উঠে, রুহি, রোদ তুই যাবি ভাইয়া রাজি করাতে? তুই বললে ভাইয়া ঠিকই শুনবে। রোদ বিষময় চোখে তাকিয়ে আছে রুহি দিকে। রুহিকে বলে উঠে, রোদ, তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, যেখানে তোর কথায় রাজি হয়নি সেখানে আমি বললে রাজি হয়ে যাবে। রুহি রোদের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে উঠে, রুহি, রোদ প্লিজ একবার বলে দেখো না, গিয়ে ভাইয়াকে প্লিজ প্লিজ। রুহির কথায় নীলা সাই জানায়। রোদ রাজি হয়। রুহি আর নীলার চাপে বিছানা থেকে উঠে তিনজন মিলে রোদকে নিয়ে শুভ্রের রুমে সামনে যায়। রোদ হাতে ওড়না প্যাঁচাচ্ছে, কেমন যেন ভয় লাগছে। শুভ্রের দরজা হাত দিতেই খুলে যায়। দরজা হালকা চাপানো ছিল। রোদ বুকে সাহস নিয়ে রুমে ঢুকে। রুমের আশেপাশে তাকাতেই কাউকে দেখতে পায় না। পা বাড়ায় বেকনিতে।
এইদিকে রুহি নীলা বাহিরে দাঁড়িয়েছিল, নীলার চোখ পড়ে শুভ্র তার রুমের দিকে আসছে। রুহি নীলা শুভ্রকে দূর থেকে আসতে দেখে সেখান থেকে লুকিয়ে নিজেদের রুমে চলে আসে। শুভ্র নিজের রুমে ঢুকে কারো উপস্থিতি টের পায়। ধীর পায়ে হেঁটে যায়। বেকনিতে রোদকে পিছন থেকে দেখেই চিনে ফেলে রোদ। ঠোঁট কামড়ে হাসে, কিছুটা দুষ্টমি স্বরে বলে ওঠে, শুভ্র, আজ দেখি পাখি নিজ থেকেই শিকারি কাছে ধরা দিতে আসছে। পাখি কি জানে, শিকারি কিন্তু মোটেও ভালো মানুষ নয়। শুভ্রের কথা শুনে সাথে সাথে পিছন ফিরে তাকায় রোদ। শুভ্রকে সামনে দেখে কিছুটা অস্থিতে পড়ে যায় রোদ আস্তে করে বলে ওঠে, রোদ, সে রকম কিছু না। শুভ্র রোদের দিকে দুকদম এগিয়ে রোদের নত হওয়া মাথার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, শুভ্র, তাহলে কি ম্যাডাম? আচ্ছা ম্যাডাম কি চাচ্ছেন, আমি আপনার কাছে যাই? আমার কিন্তু কোনো সমস্যা নেই। রোদ দ্রুতে কণ্ঠে বলে ওঠে, রোদ, না, আমি আসলে একটা কথা বলতে এসেছিলাম। শুভ্র ভ্রু কুঁচকে তাকায় রোদের দিকে, শান্ত কণ্ঠে বলে ওঠে, শুভ্র, কি কথা? রোদ আমতা আমতা করে বলে ওঠে, রোদ, আমরা আসলে ট্যুরে যেতে চাই, তাই আপনার অনুমতি লাগবে। দাদি বলছে আপনি যদি যেতে দেন তো যেতে পারব। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুভ্র, কোনো ট্যুরে যাওয়া হবে না। রোদ মুখ ছোট ছোট করে মাথা তুলে তাকায় শুভ্রের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে ওঠে, রোদ, প্লিজ যেতে দিন না। রুহি অনেক আশা নিয়ে বসে আছে, ট্যুরে যাবে, প্লিজ রাজি হয়ে যান। 2 দিনের তো ব্যাপার। শুভ্র চুপচাপ রোদের কথা শুনে আস্তে করে বলে ওঠে, শুভ্র, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার কথায় না হয় যে অনুমতি দিলাম, কিন্তু তাতে আমার লাভ কি? রোদ কিছু না বুঝে বলে ওঠে, রোদ, মানে? শুভ্র পুনরায় বলে ওঠে, শুভ্র, ম্যাডাম আপনাকে অনুমতি দিলে আমি কি পাব? আমার লাভ কি? রোদ কিছু না বুঝে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র মুচকি হাসে, তারপর আবার বলে ওঠে, শুভ্র যেতে দিব, তবে একটা শর্ত আছে। রোদের চোখ বড় বড় হয়ে যায়। এ কেমন লোকের পাল্লায় পড়ল? অনুমতি দিবে তাতেও লাভ খুঁজে, শর্ত রাখে, কেমন লোকরে বাবা? রোদ আস্তে করে বলে ওঠে, রোদ, কি শর্ত? শুভ্র রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, তারপর রোদের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, শুভ্র, কিসমি। রোদ চোখ বড় বড় করে তাকায় রোদের দিকে, ছি, তাহলে এই লুচু লোকের সব সময় লুচ্চামির ধান্দা, ছিছি। রোদ নাক মুখ সিটকে ফেলে। রোদকে এই রকম করতে দেখে শুভ্র বলে উঠে, শুভ্র, যদি ট্যুরে যেতে চাও তো আমার শর্ত মানতে হবে, তা না হলে কোথাও যাওয়া হবে না। রোদ রেগে গিয়ে বলে উঠে, উঠে, রোদ, লজ্জা করে না এই সব বলতে? অসভ্য লোক। শুভ্র হাসে, তারপর বলে, শুভ্র, আমি ফ্রিতে কারো উপকার করি না। যদি রাজি থাকো বলো, যেতে দিব, রাজি না হলে নাই। রোদ যেন আরো রেগে যায়। রাগে তেতে উঠে বলে, রোদ, লাগবে না, আপনার অনুমতি যাব না ট্যুরে, অসভ্য লোক। বলেই গটগট পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। রোদ যেতেই শুভ্র শব্দ করে হেসে দেয়। সে আসলে রোদের সাথে এতক্ষণ মজা করছিল। ট্যুরে না যেতে দেওয়ার বাহানা মাত্র। শুভ্র ভালো করেই জানে এই নারীর ধারা কখনোই নিজ থেকে এই সব হবে না। রোদ রেগে রুমের বাহিরে এসে নিজের রুমে দিকে যায় শুভ্রকে গালি দিতে দিতে। সকাল সকাল 8:10 শুভ্র সকালে গোসল করে রেডি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে পেছনে আরও উপস্থিতি দেখে পিছন ফিরে তাকায়। রোদকে সকাল সকাল নিজের রুমে দেখে অবাক হয়। রোদ হুট করে এসে শুভ্রের গলা জড়িয়ে পায়ের উপর পা রাখে। লম্বা ছোট হওয়াতে শুভ্রের সমান হতে পারে না।
শুভ্র এক হাত দিয়ে কোমর শক্ত করে ধরে উপর তুলে রোদ টুপ করে চুমু খায় শুভ্রের গালে। শুভ্র হতভাগ, পুরো শরীর বেয়ে শীতল হাওয়া বইছে, তর তর করে কাঁপছে। শুভ্র রোদ হঠাৎ কারো চিৎকারে মাথা ঘুরিয়ে পিছনে তাকায়। সামনে নিলয়কে ফ্লোরে পড়ে থাকতে দেখে রাগে চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলে ওঠে, শুভ্র, শালা আসার আর সময় পায় না। ও কার? রোদ রেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে নীলা রুহির কাছে যায়। রোদের রাগে নাকের ডগা লাল হয়ে আছে। নীলা রোদকে দেখে বলে উঠে, নীলা, কি হয়েছে জানো? এভাবে রেগে যাচ্ছিস কেন? রোদ রাগে ফুঁসতে ফুঁসতে রুহির দিকে তাকিয়ে বলে উঠে, রোদ, তোর ওই লুচ্চা ভাইয়ের রুমে কেন আমায় পাঠিয়েছিস? হ্যাঁ। রুহি ভ্রু কুচকে রোদের দিকে তাকিয়ে বলে উঠে, রুহি, কি হয়েছে? ভাইয়া রাজি হয়েছে। আর ভাইয়াকে লুচ্চা কেন বলছিস? কি লুচ্চামি করল ভাইয়া তোর সাথে? রোদ জোরে শ্বাস ফেলে বলে উঠে, রোদ, আস্ত একটা অসভ্য লোক, সামান্য একটু অনুমতি দিবে, তার জন্য নিজের লাভ ক্ষতি খুঁজছে। রুহি নীলা কোনো কিছু বুঝতে পারছে না, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। নীলা রোদকে বলে উঠে, নীলা, কিসের লাভ ক্ষতি? কিছুই তো বুঝতে পারছি না, কি বলিস? নীলার কথায় রুহির সাই জানায়। রোদ রুহি নীলার দিকে তাকিয়ে রাগে ফুঁসে উঠে বলে, রোদ, তোর ভাই রাজি হবে, তবে শর্ত আছে, সেই শর্ত মানলে রাজি হবে। রুহি নীলার মুখে খুশির ঝলক। রুহি খুশিতে গদ গদ হয়ে বলে উঠে, রুহি, আমি সব শর্তে রাজি, এখন বল ভাইয়া কি শর্ত দিছে? রোদ মাথা নিচু করে কাচুমাচু করতে থাকে। রুহি নীলা ভ্রু কুচকে তাকায়। রোদকে অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু রোদ কোনো কিছুই বলছে না। অনেক জোরাজুরি করার পর রোদ সবটা বলে। শুভ্র তাকে কি শর্ত দিয়েছে? নীলা রুহি খুশি হলেও রোদের মুখে কোনো হাসি নেই। সে কোনোভাবেই শুভ্রের সাথে এই সব করতে পারবে না। রুহি নীলা রোদকে অনেক বুঝায়, একটা চুমু তো দিলে কি সমস্যা, আর সে তো কোনো পরপুরুষ না, তোর স্বামী, তাহলে এত ভয় কিসের? রোদকে নীলা রুহি মিলে অনেক জোরাজুরি করে সারারাত। শেষমেশ কোনো উপায় না পেয়ে রোদ রাজি হয়। সকাল সকাল 8টা বেজে 10 মিনিট। রুহি রোদ নীলা অনেক আগেই ঘুম থেকে উঠেছে। মূলত রোদকে রুহি নীলা মিলে শুভ্রের রুমে পাঠাবে, কিন্তু রোদ বার না করছে। রোদকে অনেক বুঝিয়ে রাজি করিয়ে শুভ্রের রুমে পাঠায়। রোদ কাপা কাপা হাতে দরজা খুলে ভিতরে ঢুকে শুভ্র অফিস যাবে, তার জন্য রেডি হচ্ছিল। মিররের সামনে দাঁড়িয়ে হঠাৎ চোখ পড়ে আয়নায়। রোদ পিছনে দাঁড়িয়ে আছে। শুভ্র পিছন ফিরে তাকাতেই রোদ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে শুভ্রের গলা। হাইটে ছোট হওয়া শুভ্রের গাল পর্যন্ত নিজের ঠোঁট যায় না। শুভ্র রোদকে শক্ত করে ধরে উপরে তোলে। রোদ টুপ করে চুমু খায় শুভ্রের গালে। শুভ্র অবাকের চরম পর্যায়ে। সে কখনোই ভাবতে পারেনি রোদ এমন কিছু করবে। পুরো শরীর বেয়ে শীতল হাওয়া বইছে। রোদ এই রকম একটা কাজ করবে সে বুঝতে পারেনি। অবাকের রেশ কাটিয়ে রোদকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। রোদের মুখ তুলে নিজের দিকে করে। শুভ্র রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, মনে মনে বলে উঠে, পাখি তার নিজ থেকে বন্দী হতে আসছে খাঁচায়। শুভ্র রোদের গালে এক হাত রেখে রোদের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে। রোদের চোখ নিচের দিকে, পুরো শরীরে হালকা কাঁপুনি দিচ্ছে। শুভ্র রোদের দিকে আগাতেই চিৎকার আসে কারো। শুভ্র রোদ ওই অবস্থা ধরে দরজা দিকে তাকায়। নিলয় ফ্লোরে পড়ে আছে। রাগে মুহূর্তেই চেহারার ভাবভঙ্গি চেঞ্জ হয়ে যায়। রাগে দাঁতে দাঁত পিষে বলে, শুভ্র, শালা আসার আর সময় পায় না, সব সময় আমার রোমাঞ্চ মধ্যে আসতে হবে। রোদ ছুটাছুটি করে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু শুভ্র আরো শক্ত করে চেপে ধরে। শুভ্র রোদকে কোলে নিয়ে বেকনিতে চলে যায়। এই নিলয় গাধাটার জন্য এত সুন্দর একটা সময় নষ্ট করতে চায় না। অজ্ঞান হয়েছে, অজ্ঞান হয়ে থাক। রোদকে নিয়ে বেকনিতে গ্রিলের পাশে দাঁড়ায়। রোদের ছোটাছুটি আরো বেড়ে যায়। শুভ্র বিরক্ততে নাকমুখ কুঁচকে ফেলে গম্ভীর কণ্ঠে বলে উঠে, শুভ্র, আর একটু নড়াচড়া করলে একেবারে এখান থেকে নিচে ফেলে দিব। রোদের ছোটাছুটি বন্ধ হয়ে যায়। রেগে গিয়ে বলে উঠে, রোদ, অসভ্য লোক,
ছাড়ুন বলছি। শুভ্র রোদকে দাঁড় করিয়ে কোমর চেপে ধরে বলে ওঠে। শুভ্র, আমি তো তোমাকে আসতে বলিনি, তুমি নিজ ইচ্ছে আসছ। কিন্তু যাবে আমার ইচ্ছে, কোনো ছাড়াছাড়ি হবে না। রোদ, আপনি আসলেই একটা বাজে লোক, কোন দুঃখে যে আপনার রুমে আসতে গিয়েছিলাম। শুভ্র, যে দুঃখেই আসো, এসেছ তো এখন শুরু করো ফাস্ট। রোদ ভ্রু কুঁচকে তাকায় শুভ্রের দিকে, তারপর বলে উঠে। রোদ, মানে কি শুরু করব? শুভ্র, একটু আগে যে ব্যাঙের মতো এসে লাফিয়ে পড়েছিলে, তারপর যা শুরু করেছিলে, সেইটা শুরু করো ফাস্ট। রোদ রেগে গিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে। রোদ, অসভ্য লোক, যেতে দিন আমায়। শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত পিষে বলে। শুভ্র, চুপ থাক বেডি, কথায় কথায় অসভ্য ছাড়ুন বলছি, এই রকম হাঁসের মতো প্যাক প্যাক করিস কেন? হ্যাঁ, আমি তো বিয়ে করা একমাত্র জামাই লাগি, সম্মান দিয়ে কথা বলবি। 400 গ্রাম। রোদ, আপনি আমাকে 400 গ্রাম কেন বলছেন? হ্যাঁ। শুভ্র কিছু না বলেই রোদকে এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে উপরে তুলে, তারপর বলে ওঠে। শুভ্র, এই জন্য বলছি 400 গ্রাম। শরীরে তো পুঁটি মাছের থেকেও শক্তি কম, তাকে 400 গ্রাম বলবো না তো কি করব? রোদ ভয়ে জোরে চেঁচিয়ে বলে উঠে। রোদ, ছেড়ে দিন আমায়, আমি পড়ে যাব তো। শুভ্র হেসে বলে উঠে। শুভ্র, ওকে ছেড়ে দিব, কিন্তু শর্ত আছে। রোদ রেগে গিয়ে বলে উঠে। রোদ, ভারী স্বার্থপর লোক তো আপনি, কথায় কথায় শর্ত রাখেন। শুভ্র, আমি স্বার্থপর? এখন বলো রাজি হবে নাকি এখান থেকে নিচে ফেলে দিব? রোদ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে বলে উঠে। রোদ, না প্লিজ ছেড়ে দিন, আমি সব শর্তে রাজি। শুভ্র হেসে রোদকে নিচে নামায়। নিজের মুখ বরাবর দাঁড় করাই, রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে উঠে। শুভ্র, যতক্ষণে আমি থামতে না বলবো, ততক্ষণ কিসস করে যাবে। থামা যাবে না, বলে দিচ্ছি, তাহলে আরও শাস্তি বাড়বে। রোদ বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। এ কোন মহা ঝামেলা পড়ল? জেনে শুনে বাঘের খাঁচায় কেন ঢুকল? রোদ চোখ মুখ বন্ধ করে শুভ্রের দিকে নিজের ঠোঁট এগিয়ে নেয়। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। রোদ শুভ্রের গালে আস্তে করে নিজের ঠোঁটের স্পর্শ করে, শুভ্রের শরীর অজানা অনুভূতিতে কেঁপে উঠে, জোরে শ্বাস ফেলে। রোদকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলে উঠে। শুভ্র, স্টপ। রোদ থেমে যায়, ভয়ে ভয়ে চোখ খুলে তাকায়। শুভ্র অন্য দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে, রোদের দিকে তাকায়। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র রোদের কাছে গিয়ে গালে এক হাত রেখে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে। শুভ্র, প্রয়োজনের চেয়ে তুমি বেশি সুন্দরী, অনেকটাই বেশি। কিছুক্ষণ এই মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকলে বুকের বাপাশে ব্যথা হয়। রোদ শুভ্রের কথা শুনে আর দাঁড়ায় না, দৌড়ে বেরিয়ে যায়। শুভ্রের রুম থেকে শুভ্র কিছু বলে না, রোদের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। শুভ্র রুমে আসে, বউয়ের সাথে রোমাঞ্চ করতে গিয়ে দেরি হয়ে গেল। রুমে ঢুকে চোখ পড়ে নিলয়ের দিকে, নিলয় এখনও ফ্লোরে পড়ে আছে। শুভ্র বিরক্ততে নাক মুখ কুঁচকে ফেলে, রেগে গিয়ে নিলয়ের পাশে দাঁড়ায়। নিলয় নাক ডাকছে, মনে হচ্ছে না যে সেন্সলেস হইছে, যেভাবে নাক ডাকছে মনে তো হচ্ছে রাতে কোথাও চুরি করতে গিয়েছিল। এখন শান্তির ঘুম ঘুমাচ্ছে নাক ডেকে। শুভ্র রেগে বিড়বিড় করে বলে উঠে। ফ্লোর কি ঘুমানোর জায়গা, যে এই রকম গাধার মতো নাক ডেকে ঘুমাচ্ছে? শুভ্র কয়েকবার নিলয়কে ডাকে, কিন্তু নিলয়ের কোনো সাড়া শব্দ নেই। শুভ্র রেগে গিয়ে বেডসাইড টেবিলে পানির জগ পুরো পানি নিলয়ের মুখে ঢেলে দেয়। নিলয় লাফ দিয়ে চিল্লাতে চিল্লাতে বলে উঠে। নিলয়, বাঁচাও বাঁচাও বউ বাঁচাও, ঘূর্ণিঝড় বন্যা, বাঁচাও। শুভ্র রেগে গিয়ে জোরে চিৎকার করে বলে উঠে। শুভ্র, স্টপ নিলয়, থামবি নাকি নিজের প্রাণটা হারাবি? নিলয় সাথে সাথে থেমে যায়, সামনে শুভ্রকে দেখে। তখন কার কথা মনে পড়ে, ঘুম ঘুম চোখে ডাকতে আসছিল। শুভ্র আরাফ চৌধুরী শুভ্রকে কোন কাজের জন্য নাকি ডাকছে, তার জন্য শুভ্রের রুমে আসে। কিন্তু শুভ্র কোন মেয়ের সাথে জানি দেখেছিল, কি সব করতে, কিন্তু মেয়েটা কই? নিলয় আশেপাশে উকি দেয়, কিন্তু কাউকে দেখতে পায় না।
ভালো করে তখন ফেজ দেখতে পারেনি। নিলয়ের কিছু একটা মনে পড়তেই শুভ্রকে বলে ওঠে, নিলয়, আমি তো ভেবেছিলাম তোমার সিস্টেম অনেক দুর্বল, কিন্তু না, তুমি তো দেখছি খুব চালু, বউ রেখে পরকিয়া করছি ভাইছি। শুভ্র এতক্ষণ ধরে নিলয়ের গতিবিধি লক্ষ্য করেছিল, কিন্তু এখন কি বলছে তার সিস্টেম দুর্বল, আর সে কিসের পরকিয়া করছে, কি বলছে এই গাধা? শুভ্র রাগে দাঁতে দাঁত চেপে বলে, শুভ্র, হোয়াট? কিসের পরকিয়া? নিলয়, চোর চুরি করার পর ধরা পড়লে এই রকম বলে। শুভ্র, হোয়াট দা? শুভ্রকে আর কিছু না বলতে দিয়ে নিলয় শুভ্রকে বলে ওঠে, নিলয়, এই রকম কথায় কথায় ইংরেজি বললে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। আর হ্যাঁ, আমি সবাইকে বলে দিব তুমি পরকিয়া করে বেরাও, তাও আবার দিনে দুপুরে। শুভ্র রাগী চোখে তাকিয়ে আছে নিলয়ের দিকে, দাঁতে দাঁত পিষে বলে ওঠে, শুভ্র, এই মুহূর্তে বের হ আমার রুম থেকে, তা না হলে তোর কপালে শনি আছে, এইখানে মেরে মুতে ফেলব। নিলয় মুখ ভেঙিয়ে বলে উঠে, নিলয়, মেরে ফেলবে জানি, তবে তার আগে এই সত্যিটা বাড়ির সবাইকে জানানো দরকার, বাড়ির সবাইকে জানিয়ে মরব। নিলয় কথাগুলো বলে আর দাঁড়ায় না, নিলয় দৌড়ে বেরিয়ে যায়। শুভ্র নিলয়ের কথায় তেমন পাত্তা দেয় না। অফিসের জন্য লেট হচ্ছে, যার জন্য বেরিয়ে যায় বাসা থেকে। রোদ সেই অনেকক্ষণ হয়ে গেছে, রুমে এসেছে। নীলা রুহি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করে যাচ্ছে রাজি হয়েছে কিনা, কিন্তু রোদ কিছুই বলছে না। লজ্জা ভয় সবকিছু তাকে ঘিরে ধরেছে। বিকেল ভোর 4:08। আজকে কেউ কলেজ যায়নি, সবাই ট্যুরে যাওয়ার আশা ছেড়েই দিছে। রুহি মুখ ফুলিয়ে নিজের রুমে বসে আছে। নীলা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। রোদ দুপুরে খাবার খেয়ে নিজের রুম থেকে আর বের হয়নি। এখন রুহির রুমে যাচ্ছে। রুহিটা মন খারাপ করে বসে আছে। রোদ নিজের রুম থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে রুহির রুমের দিকে যাচ্ছিল। এমন সময় পিছন থেকে কারো ডাক আসে। পিছন ফিরে তাকায় রোদ। নিলয়কে দেখে সকালে কথা মনে পড়ে যায়। কিছুটা লজ্জা আর অস্থিতিতে পড়ে যায় রোদ। হাতে থাকা নিজের ওড়না আঙুলে পেঁচাতে থাকে। নিলয় এসে রোদের সামনে দাঁড়ায়, হাসি হাসি মুখটা অন্ধকার করে বলে ওঠে, নিলয়, ভাবি তোমাকে একটা কথা বলবো, খুব জরুরি। রোদ নিলয়ের দিকে তাকায়। নিলয় চোখ মুখ ছোট ছোট করে বলে ওঠে, নিলয়, প্লিজ ভাবি, ঠান্ডা মাথায় শুনবে, বেশি হাইপার হবে না। আমাকে হয়তো মেরে ফেলবে, তার আগে তোমাকে বলে যেতে চাই সত্যিটা। রোদের মুখে চিন্তার ছাপ, কিছুটা বিচলিত হয়ে বলে ওঠে, রোদ, কি কথা ভাইয়া, আর কে মেরে ফেলবে তোমায়? নিলয় মুখ কাদো কাদো করে বলে, নিলয়, তুমি আমার শুধু ভাবি নও, তার আগে বোন, তাই বোন হিসেবে বলি, শোনো। রোদ আস্তে করে বলে, রোদ, জি ভাইয়া বলুন। নিলয় আমতা আমতা করে বলে, নিলয়, শুভ্র ভাই পরকিয়া করে ভাবি। আমি তোমাকে সত্যিটা বলছি, জানতে পারলে হয়তো আমাকে মেরে ফেলবে। রোদ অবাক হয়ে বলে উঠে, রোদ, মানে কি সব বলছো? কিসের পরকিয়া আর কার সাথে পরকিয়া করছে? নিলয়, আমি সত্যি বলছি ভাবি ভাই পরকিয়া করে, আর সেটা আমি নিজ চোখে দেখছি। রোদ, তোমার মাথা ঠিক আছে তো? ভাইয়া কার নামে কি বলছো? নিলয় সিরিয়াস হয়ে বলে, নিলয়, আমার মাথা ঠিক আছে, সত্যি ভাইয়া পরকিয়া করে। আজকে সকালে আমি নিজ চোখে দেখছি। সেই নিজ রুমে বসেই অন্য মেয়ের সাথে পরকিয়া লিপ্ত, আর তুমি শুভ্র ভাইয়ের বউ হয়ে জানো না। নিলয় সকালের কথা বলতেই রোদের মনে পড়ে যায়। সকালের কথা সে আর শুভ্র তো ছিল। রোদ জোরে জোরে কাশতে থাকে। তার মানে নিলয় ভাইয়া তাকে ভালো করে দেখেনি, তার জন্য অন্য কাউকে ভাবছে। কি একটা লজ্জা বিষয়, এখন সে আকো বাড়িয়ে বলতেও পারছে না যে সকালে সেই ছিল শুভ্রের রুমে, অন্য কেউ না। রোদকে চুপ থাকতে দেখে নিলয় বলে উঠে, নিলয়, কষ্ট পেও না ভাবি, আমি তোমাকে সাহায্য করব। শুভ্র ভাই উচিত শিক্ষা দিতে, কোনোভাবেই পরকীয়া সম্পর্ক জিতবে না। রোদ নিলয়ের কথায় মাথা নাড়ায়। নিলয়ের আফসোস স্বরে বলে উঠে, নিলয়, ছিঃ ব্রো, এত খারাপ, আগে জানতাম না।
এত সুন্দর আমার বোনটাকে রেখে পরকিয়া করে বেড়ায়। রোদ চুপচাপ নিলয়ের কথা শুনছে। রোদ আস্তে করে নিলয়কে বলে উঠে, রোদ ভাইয়া, এই বিষয়ে আমরা পরে কথা বলবো, এখন আমি আসি। এই বলে রোদ দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগায়। নিলয় মনে মনে বলে উঠে, শুভ্র ভাই, আমার ভাই বলে যে অন্যায় করবে আর পার পেয়ে যাবে তা হবে না। দাদিকে শুভ্র ভাইয়ের বিষয়টি জানাতে হবে, দেরি করলে চলবে না। নিলয় হেনা বেগমের রুমে আসে। হেনা বেগম নিজের রুমে বসেছিল। নিলয় খুব সিরিয়াস হয়ে হেনা বেগমের সামনে দাঁড়ায়। হেনা বেগম পান চিবাতে চিবাতে বলে, হেনা বেগম, কিরে কিছু বলবি? নিলয়, অনেক কিছু বলবো। হেনা বেগম, কি বলবি বল। নিলয়, দাদি তোমার কাছে একটা জরুরি কথা বলতে আসছি। হেনা বেগম, কি এমন জরুরি কথা বল। নিলয়, দাদি তোমার নাতি পরকিয়া করে। হেনা বেগম ভ্রু কুঁচকে ফেলে অবাক হয়ে তাকায়, পুনরায় পান চিবাতে চিবাতে বলে, হেনা বেগম, কি বলছিস, কে পরকিয়া করে? নিলয় আশেপাশে তাকিয়ে দেখে কেউ শুনছে কিনা, তারপর বলে উঠে, নিলয়, শুভ্র ভাই। হেনা বেগম চোখ বড় বড় করে তাকায়। তারপর রেগে গিয়ে বলে, হেনা বেগম, হতচ্ছাড়া, কি বলছিস? শুভ্র পরকিয়া করে? হ্যাঁ, তোকে কে বলল? নিলয়, আমি নিজ চোখে সকালে দেখেছি, অন্য একটা মেয়ের সাথে। হেনা বেগম, কোন মেয়ের সাথে দেখছিস বল। নিলয় আমতা আমতা করে বলে, নিলয়, আসলে দাদি চেহারা দেখিনি। হেনা বেগম, এমনি এমনি তো আর গাধা বলি না, আসলেই তুই একটা গাধা। নিলয় চোখ মুখ ছোট ছোট করে বলে উঠে, নিলয়, আমি সত্যি বলছি দাদি, আমি রোদকেও বলেছিলাম। রোদ কান্না করতে করতে রুমে গিয়ে দরজা লাগিয়েছে। হেনা বেগম একটু চিন্তিত হয়ে বলে উঠে, হেনা বেগম, তোর কথা যদি মিথ্যা হয় তাহলে ঝাড়ু বাড়ি একটাও মাটিতে পড়ব না, তোর পিঠে পড়বে সোজা, গিয়ে মনে রাখিস। নিলয় একটু ভাব নিয়ে বলে, নিলয়, আমি কোনো মিথ্যা বলছি না। যে পরকিয়া করছে তার জন্য ঝাড়ু রেডি রাখো ওকে। আর এই পরকিয়া বিচার আমি চাই, আমার দাবি মানতে হবে, মানতে হবে। নিলয় কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। রাত সকাল 10টা। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ঢুকে শুভ্র। সামনে তাকাতেই অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রানিং